নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ক্র্যাক WBCS প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আলোচনা করছিলাম। আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে প্রায় প্রতি WBCS প্রিলিমসে একটি নাম্বার বা একটির বেশি নাম্বারও কিন্তু থাকে। সেটা হলো গান্ধীজির টাইমলাইন। আমরা গান্ধীজি ডিটেলসে আলোচনা করব না, গান্ধীজি ডিটেলসে আলোচনা করতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, 1 ঘন্টায় আমরা শেষ করতে পারবো না। মোটামুটি আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে গান্ধীজির সমগ্র যে টাইমলাইন সেটা অন্তত দেখে নেব। আর গান্ধীজি সম্পর্কে যে বিশেষ কিছু ফ্যাক্টগুলো সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে আপনারা যদি এই যে সমগ্র WBCS প্রিলিমস 2022-এর জন্য কমপ্লিট কোর্স, যেখানে এই সমস্ত সাবজেক্ট থাকবে, অ্যানসেন্ট মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, INM, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, কমপ্লিট জিওগ্রাফি, ম্যাথ, GI, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সায়েন্স, এগুলো থাকবে। এগুলো আপনারা কিনে নিতে পারেন মাত্র 500 টাকায়। তার সাথে স্টাডি মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং ডেসক্রিপশন বক্সে কেনার প্রসেসও কিন্তু বলা রয়েছে, ওখান থেকে গিয়ে আপনারা কিনে নিতে পারেন। চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমরা গান্ধীজির বার্থ ইয়ার থেকেই শুরু করি, কারণ এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে। এটা সাধারণত WBCS পরীক্ষায় বেশি থাকে এই টাইপের কোশ্চেন। দেখবেন WBCS জিজ্ঞাসা করা হয় যে এই মনীষী কোথায় জন্মগ্রহণ করেন। যেমন সম্ভবত WBCS ওয়্যারলেস অপারেটরে একটা কোশ্চেন এসেছিল, বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছেন। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে থাকে। তো শুধুমাত্র WBCS নয়, WBCSর জন্যও কিন্তু এই ভিডিওটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো বার্থ ইয়ার, গান্ধীজি কত সালে জন্মগ্রহণ করেন? 1869 সালে গান্ধীজি গুজরাটের পোরবন্দরে কিন্তু জন্মগ্রহণ করেন। আর গান্ধীজির বাবার নাম এবং মার নাম কি? গান্ধীজির বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং গান্ধীজির মার নাম ছিল পুতলিবাই এবং করমচাঁদ গান্ধী তার বাবা মা। আর গান্ধীজির যে পলিটিক্যাল টিচার বা বলতে পারেন, বাংলায় বলতে গেলে বলতে হবে আমাদের রাজনৈতিক গুরু, তিনি কিন্তু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গোপাল কৃষ্ণ গোখলে কবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটি ইম্পর্ট্যান্ট সেশনের অংশ ছিলেন, চেয়ারপারসন ছিলেন, সেটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আপনারা আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবেন কোন সেশনে গোপাল কৃষ্ণ গোখলে, খুব ইম্পর্ট্যান্ট সেশন, যেখানে গোপাল কৃষ্ণ গোখলে INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনের চেয়ারপারসন ছিলেন। তো তার যে সেক্রেটারি, ব্যক্তিগত পার্সোনাল সেক্রেটারি, তার নাম কি? তার নাম হচ্ছে মহাদেব দেশাই। কিন্তু এই মনে রাখবেন, মহাদেব দেশাই কিন্তু 1942 সালে মারা যান। এখান থেকেও আমি সম্ভবত SSCর পরীক্ষায় এই কোশ্চেনটা দেখেছিলাম, মহাদেব দেশাই থেকে কোশ্চেন এসেছিল। আর তিনি 1888 থেকে 1891 সাল পর্যন্ত ইংল্যান্ডে আইন বা ল সম্পর্কে পড়াশোনা করেছিলেন এবং তারপরে কিন্তু ভারতবর্ষে ফিরে আসেন। আর তারপরে 1893 সালে তিনি সাউথ আফ্রিকাতে চলে যান একটা ল ফার্মে কাজ করতে। তো সাউথ আফ্রিকায় তিনি থাকেন 1893 থেকে 1914 সাল পর্যন্ত। তো 1893 সালে গান্ধীজিকে কিন্তু পিটার মারিটাবাগ স্টেশনে ট্রেনের প্রথম সারির কামরা থেকে নামিয়ে দেওয়া হয় 1893 সালে। সেই সময় কিন্তু কোনো রকম ব্ল্যাকম্যান বা ভারতীয়দের বা কোনো রকম সাউথ আফ্রিকায় জানেন আপনারা যে ব্ল্যাকম্যান, তাদেরকে কিন্তু কখনোই ইংরেজরা কোনো বড় কম্পার্টমেন্টে, যেমন ধরুন ফার্স্ট ক্লাস কামরা ট্রেনের বা কোনো ভালো জায়গা, সেখানে তারা থাকতে দিত না। এমন খুবই বাজে কন্ডিশনে, খুবই বাজে ওয়েদারের মধ্যে তাদেরকে কিন্তু থাকতে হতো। গান্ধীজি 1894 সালে নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, ভারতীয় নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারপরে 1899 সালে তিনি ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস তৈরি করেন। তো সেই সময় কিন্তু ভারতীয়দের ইংরেজরা বিভিন্ন বাইরের দেশে নিয়ে যেত বিভিন্ন যুদ্ধ করার জন্য, এবং যাতে কোনো রকম প্রবলেম না হয় সেহেতু কিন্তু বুয়ত যুদ্ধের সময় 1899 সালে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস প্রতিষ্ঠা করেন গান্ধীজি। আর 1907 সালে তিনি প্রথম সত্যাগ্রহ, তার জীবনের প্রথম সত্যাগ্রহ কিন্তু অনুষ্ঠিত করেন 1907 সালে। কোথায়? ট্রান্সভালে তিনি প্রথম তার সত্যাগ্রহ কিন্তু চালু করেন। আর এর ফলে 1908 সালে তাকে প্রথমবারের জন্য জেলে ভরা হয় এবং 1910 সালে তিনি জেল থেকে ফিরে এসে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন। এটা কোথায় প্রতিষ্ঠা করেন? জোহানেসবার্গে টলস্টয় ফার্ম প্রতিষ্ঠা করেন। আর একটু আগে আমরা বললাম গান্ধীজি ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস 1899 সালে প্রতিষ্ঠা করেন। তো এই যে গান্ধীজি কিন্তু এই ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কর্পস প্রতিষ্ঠা করার জন্য 1914 সালে কাইজার-ই-হিন্দ এই যে উপাধি তিনি ইংরেজদের পক্ষ থেকে পান। ইংরেজ গভর্নমেন্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট কাইজার-ই-হিন্দ দেন 1914 সালে। তারপরে গান্ধীজি কিন্তু ভারতে আসেন 1915 সালে। কতই? 9ই জানুয়ারি। এই জন্য কিন্তু বর্তমানে PBD বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়।
এটা মাথায় রাখবেন, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি এসএসসির পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গান্ধীজিকে কিন্তু কিছু কিছু সাহিত্য বা কিছু কিছু লেখনী খুবই প্রভাবিত করে, যার মধ্যে প্রধান হচ্ছে আনটু দ্য লাস্ট, যেটা কার লেখা? রাস্কিনের লেখা। রাস্কিনের আনটু দ্য লাস্ট, তার দ্বারা কিন্তু গান্ধীজি খুবইভাবে প্রভাবিত হন। তাছাড়া ইমারসন, লিও টলস্টয়ের লেখা থেকে, বাইবেল থেকে, গীতা থেকে তিনি প্রচণ্ড পরিমাণে প্রভাবিত হন। আর গান্ধীজি কী কী বই লেখেন? সর্বদয়া লেখেন তিনি। তারপর 1908 সালে গুজরাটি ভাষায় অনুবাদ করা হয় আনটু দ্য লাস্টকে। তারপরে হিন্দ স্বরাজ বই লেখেন তিনি। সর্বদয় এবং হিন্দ স্বরাজ এর দুটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তিনি কিন্তু এটা সাউথ আফ্রিকা থেকে, লন্ডন থেকে সাউথ আফ্রিকা যাওয়ার পথে জাহাজের ওপর বসে কিন্তু এই হিন্দ স্বরাজ বইটা লেখেন। আর তিনি কিছু কিছু পত্রিকার সম্পাদকও ছিলেন। তো সেগুলো কী কী? এডিটর ছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন, হরিজন পত্রিকা, ইয়ং ইন্ডিয়া, এই পত্রিকাগুলোর কিন্তু সম্পাদকও তিনি ছিলেন। তো মহাত্মা, এই যে নামটা মহাত্মা গান্ধী, মহাত্মা নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। 1917 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা নাম দেন। এবং তাছাড়া ইম্পর্টেন্ট তার নাম বলতে হাফ নেক ফকির। তো এটা 1931 সালে উইনস্টন চার্চিল, তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল 1931 সালে কিন্তু এই নামটা দেন হাফ নেক সেন্ট বা ইন্ডিয়ান ফকির বা ট্রেটেড ফকির, এই টাইপের নাম কিন্তু দেন। আর নেতাজি কিন্তু 1944 সালে তাকে ফাদার অফ দ্য নেশন বা রাষ্ট্রপিতা বলে ভূষিত করেন। তো সবসময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গান্ধীজি এবং নেতাজিকে নিয়ে কনফ্লিক্ট দেখা যায়, বিভিন্ন স্টুডেন্টদের মধ্যেই দেখা যায়, কিন্তু এমনটা কিন্তু নয়, গান্ধীজি এবং নেতাজির সম্পর্কে কিন্তু খারাপ মোটেই ছিল না। তো ফাদার অফ দ্য নেশন এই যে উপাধি দেন বা রাষ্ট্রপিতা উপাধি দেন নেতাজি 1944 সালে গান্ধীজিকে। তো আমরা একবার টাইম লাইনটা দেখে নেব, ডিটেলস তো আলোচনা করা পসিবল না, চম্পারণ সত্যাগ্রহ শুধুমাত্র একটা টপিক আলোচনা করতে গেলে আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে। তো মোটামুটি আমরা একটা টাইম লাইন দেখার চেষ্টা করছি। তো মনে রাখবেন, গান্ধীজি 1915 সালে ভারতে আসেন। আপনারা জানেন গান্ধীজি 1915 সালে ভারতে আসলেন 9ই জানুয়ারি। তারপরে তার প্রথম আইন অমান্য আন্দোলনের মধ্যে পড়ে চম্পারণ সত্যাগ্রহ। তো রাজকুমার শুক্লা গান্ধীজিকে অনুরোধ করেন যে বিহারের চম্পারণে নীল চাষিদের খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, 3 কাঠিয়া বন্দোবস্তের জন্য নীল চাষিদের কিন্তু খুবই দুরবস্থায় রয়েছে। তো গান্ধীজি এর বিরুদ্ধে কিন্তু একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য চম্পারণ সত্যাগ্রহ করেন 1917 সালে। তারপরে কিন্তু 1918 সালে আহমেদাবাদ বস্ত্র কারখানা ধর্মঘট, 1918 সালে অনশন ধর্মঘটে কিন্তু গান্ধীজি যোগ দেন। এখানে মনে রাখবেন, শ্রমিকদের কর্তৃপক্ষ মাত্র 20% যে স্যালারি সেটা ইনক্রিজ করার কথা কর্তৃপক্ষ বলে, শ্রমিকরা দাবি করেছিল 50%, কিন্তু গান্ধীজির মধ্যস্থতার কারণে কর্তৃপক্ষ এবং শ্রমিকদের মধ্যে একটা মধ্যস্থতা হয়, তার ফলে কিন্তু স্যালারিটা 35% পর্যন্ত ইনক্রিজ করে যায়। তারপরে খেদা সত্যাগ্রহ, এটা প্রথম অসহযোগ আন্দোলনের মধ্যে পড়ে। গুজরাটের খেদা জেলায় 1918 সালে খরার দরুন কিন্তু শস্য উৎপাদন শূন্য হয়ে যায়। আর এই কন্ডিশনে দাঁড়িয়ে কৃষকরা রাজস্ব দিতে একেবারে অসমর্থ হয়ে পড়ে। গান্ধীজি তখন কৃষকদের পরামর্শ দেয় যে আপনারা রাজস্ব দেবেন না, গভর্নমেন্টকে কখনোই রাজস্ব দেওয়া উচিত নয়। এবং এই কন্ডিশনে কর্তৃপক্ষ কর ছাড় দিতেও কিন্তু অসম্মত হন। কিন্তু সেই কন্ডিশনে থেকে গান্ধীজি খেদা সত্যাগ্রহ 1918 সালে কিন্তু শুরু করেন। পরীক্ষায় কিন্তু চম্পারণ, আহমেদাবাদ এবং খেদা কোনটা আগে পরে হয়েছিল সেভাবে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ক্রোনোলজি ওয়াইজ। তারপরে দেখুন, গান্ধীজি কার সাথে যুক্ত ছিল? নন কোঅপারেশন মুভমেন্ট। 1920 থেকে 1922 সালের মধ্যে কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট হয়। নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। তো রাওলাট আইন জারি করা হয় 1919 সালে। তারপরে 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, গতদিন আমরা আলোচনা করেছি, সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডও হয়। এবং তাছাড়া খিলাফত আন্দোলনকে কিন্তু অসহযোগ আন্দোলনের সাথে কিন্তু গান্ধীজি যুক্ত করেন। এবং এই সমস্ত কারণে 1920 সালে নাগপুর, ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে এই অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এবং গান্ধীজি 1920 সালে কিন্তু এই অসহযোগ আন্দোলন শুরু করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং পরীক্ষায় কিন্তু প্রায়শই এখান থেকে কোশ্চেন দেখা যায়। এবং তারপরে 1922 সালে চৌরি চৌরা ঘটনা হয়। তো 1922 সালে চৌরি চৌরা ঘটনা ঘটার জন্য গান্ধীজি কিন্তু এই যে অসহযোগ আন্দোলন এটাকে শেষ করে দেন, প্রত্যাখ্যান করে দেন। এবং তার ফলে 1922 সালে মার্চ মাসে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং 6 বছরের জন্য জেলে ভরা হয়। মনে রাখবেন, চৌরি চৌরা কোথায় অবস্থিত? এটা কিন্তু গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুরে এটা কিন্তু অবস্থিত। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। এটা কত সালে হয়? 1930 সালে। 1930 সালে গান্ধীজি ডান্ডি মার্চ করেন। আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 78 জন সদস্য নিয়ে কিন্তু গুজরাটের মধ্য দিয়ে 240 মাইল পথ তিনি হেঁটে অতিক্রম করেন। এবং মনে রাখবেন, তিনি কিন্তু 12ই মার্চ
শুরু করেন এবং 6ই এপ্রিল পৌঁছান। পরীক্ষা কিন্তু ডিরেক্টলি এমন কোশ্চেনও এসছে কতদিন টাইম লেগেছে, তাহলে আপনারা হিসেব করে দেখবেন 12ই মার্চ থেকে 6ই এপ্রিলের মধ্যে কতদিন টাইম লাগতে পারে। তো তিনি কিন্তু তারপরে গিয়ে গুজরাটের যে সমুদ্রের তটে গিয়ে তিনি কিন্তু লবণ তৈরি করেন এবং লবণ আইনেও কিন্তু ভঙ্গ করেন। এর আগে কি ছিল? এর আগে ছিল যে কোনো সাধারণ মানুষ লবণ তৈরি করতে পারবে না। তো এই জন্য এটাকে কিন্তু লবণ সত্যাগ্রহ বলা হয়। আর তামিলনাড়ুতে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBCS প্রিলিমসের জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী তামিলনাড়ুতে, আমি এখানে জাস্ট নোট করে নিই কিন্তু মুখে বলে দিচ্ছি, তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর তাছাড়া উত্তর পশ্চিম দিকে কিন্তু খান আব্দুল গফ্ফর খান, মনে রাখবেন তাকে ফ্রন্টিয়ার গান্ধীও কিন্তু বলা হয়, এবং তার অধীনে পাঠান বাহিনী খোদাই খিদমতগার, অর্থাৎ তার আন্ডারে যারা ছিলেন, কাজ করতেন, তাদেরকে বলা হতো লাল কোর্তা বাহিনী বা খোদাই খিদমতগার। তো তিনি কিন্তু নেতৃত্ব দেন। তো আইন অমান্য আন্দোলন কিন্তু খুবই দ্রুত প্রসার লাভ করে চিত্তাগং বা চট্টগ্রাম, পেশাবর, শেলাপুর, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় কিন্তু প্রভাব লাভ করে। তারপরে রাউন্ড টেবিল কনফারেন্স হয়। প্রথম গোল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস যোগদান করেনি, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি যোগদান করেন। তাছাড়া গান্ধী আরউইন চুক্তি হয় 1931, এটাও মাথায় রাখবেন। গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে গান্ধীজি এবং আরউইনের মধ্যে। আর এটাকে দিল্লি চুক্তিও কিন্তু বলা হয়। 1932 সালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সেখানেই কিন্তু গান্ধীজি কংগ্রেসের হয়ে যোগদান করেন। আর তারপরে পুনা প্যাক্ট 1932 সালে হয় গান্ধীজি এবং ডক্টর BR আম্বেদকরের মধ্যে 1932 সালে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1940 সালে কিন্তু শুরু হয় ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কিন্তু শুরু হয় 1942 সালে। এখান থেকে ইম্পর্টেন্ট একটি ফ্যাক্ট বলে দিই, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বা ব্যক্তিগত সত্যাগ্রহ এটা কিন্তু প্রথম কী করেন? আচার্য বিনোবা ভাবে, তিনি প্রথম এই যে সত্যাগ্রহ করেন, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, এবং দ্বিতীয় করেন জওহরলাল নেহেরু। প্রথম আচার্য বিনোবা ভাবে এবং দ্বিতীয় জওহরলাল নেহেরু। তো এইগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টাইম লাইন দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা টপিক কিন্তু আলোচনা করা পসিবল নয়। এইটা নিয়ে আলোচনা করতে গেলে, এখানে যে টাইম লাইনে যে টপিকগুলো আমি দিয়ে দিলাম, এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি আপনাদের 2 থেকে 3 ঘন্টা টাইম কিন্তু দিতে হবে শুধুমাত্র লেকচার তৈরি করতে গেলে। তো এগুলো আমার যে পেইড কোর্স, তার মধ্যে আপনারা ডিটেলসে পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি অত ডিটেলসে আলোচনা করতে চাইছি না, কিন্তু যতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ততটা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতেই থাকবো। কিন্তু এটা একটু সেফ নয়, এটা মোটেই সেফ নয়। তো সের জন্য পেইড কোর্স রয়েছে, সেখানে কিন্তু সব কিছু পাওয়া যাবে। অল্প সময় বাকি পরীক্ষার জন্য, পার ডে আমি একটা করে ভিডিও দিচ্ছি। এখন আপাতত একটু প্রবলেম রয়েছে, 2টো করে দিতে পারছি না, কিন্তু একটা করে দিচ্ছি। ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের কিন্তু কভার করতেই থাকবে। এইভাবে কিন্তু আপনারা মোটামুটি একটা ক্রোনোলজি এবং তার সাথে টাইম লাইনটা দেখতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর আপনারা চাইলে কিন্তু এই পেইড কোর্স কিনতে পারেন, ডেসক্রিপশন বক্সে প্রসেস এবং লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।